থাকা মানে হচ্ছে আপনার একটা আইনজীবী থাকতে হবে, আপনার একজন অ্যাকাউন্টেন্ট থাকতে হবে, আপনার ক্যাশিয়ার থাকতে হবে এবং আপনার একটা কর্মচারী বলয় থাকতে হবে। তো আমার এখানে ইন্ডাস্ট্রি ছিল, আমার এখানে অর্থনীতি ছিল, তাহলে আমার অর্থনীতির জন্য কি আমার এখানে জ্ঞান বিজ্ঞান ছিল না? আজকে লন্ডনের বয়স এবং ঢাকার বয়স তো সমান। জাহাঙ্গীরের সময় তো এটা ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল। তো রাজধানী কি বনে জঙ্গলে গিয়ে কেউ রাজধানী বানায়? মোগল এম্পায়ার আইসা যে ঢাকাকে রাজধানী বানাইলো, রাজধানী বানানোর একটা ন্যূনতম অর্থনৈতিক, সামাজিক, সভ্যতাগত একটা কাঠামো থাকতে হবে না? একটা মিডল ক্লাস থাকতে হবে তো শহরের। তা না হলে তো আপনি রাজধানী বানাইতে পারবেন না। আপনি গিয়ে তো ভোলাকে রাজধানী বানাইতে পারবেন না, কারণ ওইখানে গ্যাস আছে। আপনি কক্সবাজারকে গিয়ে তো রাজধানী বানাইতে পারবেন না, কারণ ওখানে সমুদ্র সৈকত আছে। এখানে কেন বানিয়েছে মোগল এম্পায়ার? এটার সাথে অর্থের সম্পর্ক আছে এবং আমার সিভিলাইজেশনাল, আমার সভ্যতাগত ভ্যালু সিস্টেমের কানেকশন আছে। তো সাডেনলি 1600 শতাব্দীতে 1700 শতাব্দীতে আমি এত ধনী ছিলাম, এবং শুধু ধনাঢ্যতা তো শুধু টাকার ধনাঢ্যতা না, মসলিনের গল্প আমরা শুনেছি। যে মসলিনের কথা বলা হয়েছে যে আপনার একটা বিরলের মধ্য দিয়ে, একটা শুয়ের মধ্য দিয়ে একটা 10 হাত 12 হাতের একটা কাপড় বের করে নেওয়া যাবে। যেই মুসলিম ছাড়া ইউরোপের রাজা বাদশাদের ছেলে মেয়েরা বিয়ে করতো না। প্রিন্সরা অর্ডার দিত রাজকন্যার বিয়ে হবে 6 মাস 8 মাস 11 মাস আগে। ইন্ডিয়াতে বেঙ্গলে অর্ডার করা হইতো যে আমার মুসলিম লাগবে, এখানে ইন্ডিয়ান স্পাইস লাগবে যেটা দিয়ে ওখানে রান্না হবে। বেঙ্গল আর্টিজান ছিল, ক্রাফটসম্যান ছিল এখানে। তাহলে আমার শুধু মুসলিম ছিল, কিন্তু মুসলিম বানানোর লোক ছিল না। তাহলে আমার কি এখানে কি মুসলিমের ইন্ডাস্ট্রি ছিল না? আমার শিপ ছিল যেটাতে করে যুদ্ধ জাহাজ বানানো হতো। আজকে আপনারা দেখেছেন যে চিটাগং এ জাহাজ ভাঙার ব্রেকিং ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, নতুন করে জাহাজ বানানো হচ্ছে শিপইয়ার্ড গুলোতে। আমাদের সেই শতাব্দীগুলোতে 1600, 1700, 1800 শতাব্দীতে এই আটলান্টিক, এই প্যাসিফিক, এই ইন্ডিয়ান ওশনে আমাদের বানানো যেই যুদ্ধ জাহাজ ছিল সেগুলো চষে বেড়াইতো, দাপটের সাথে চষে বেড়াইতো। তাহলে আমার সেই সভ্যতা ছিল। তাহলে সাডেনলি কি হইলো? ব্রিটিশরা আসার পরে সাডেনলি আমরা কেন বর্বর হয়ে গেলাম? আপনি দেখবেন যে যখনই মধ্যযুগের আলোচনাটা আসে, মধ্যযুগ ইতিহাসে শব্দটা এমন ভাবে বলে যে মুসলমানি শাসন ব্যবস্থাটাই ছিল মধ্যযুগ। মধ্যযুগ ছিল বর্বর, এখানে কোনোদিন সূর্য উঠতো না, সবসময় খালি অন্ধকার থাকতো, আমরা মোমবাতি দিয়া খালি খাইতাম আর ঘুমাইতাম, আর কিছু ছিল না এখানে। তাহলে সাদা সামরা চোর ডাকাতরা এখানে আসলো কেন? চোর ডাকাত আসছে মানে তো বাড়িতে সম্পত্তি আছে। কোন বাড়িতে চুরি হয়? বস্তিতে চুরি হয়, শুনছেন কখনো? গরিবের বাড়িতে চুরি হয়, রাজ পরিবারের বাড়িতে চুরি হয় যেখানে সোনা আছে। তো সেই চুরিটা কেন হইলো? আমরা সাডেনলি কেন গরিব হয়ে গেলাম? কেন একটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাকে লড়াই করতে হয়েছে? ইন্ডিয়ান মুসলমান, যেটা আপা যে বইটার নাম বলেছেন, ডব্লিউ হান্টার, 1857 সালে যে সিপাহী আজাদির প্রথম যে অর্গানাইজড বিদ্রোহ, স্বাধীনতা হয়েছে, সেখানে কারণ বোঝার জন্য ব্রিটিশ সরকার তখন কুইন এই একটা কমিটি করে দেয়, একটা স্কটিশ সিভিল সার্ভেন্টকে দিয়ে, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য রিজনস। তারা দেখতে পাচ্ছে যে সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম করতেছে ভারতবর্ষে মুসলমানরা। সমস্যাটা কোথায়? তারা কি এটা ধর্মীয় ভাবে কোন জিনিসের কারণে উদ্বুদ্ধ হয়ে করছে? কি কারণে করছে? এবং ইন্ডিয়ান মুসলমানসে তখন হান্টার তার গবেষণা, তার যে ইনভেস্টিগেশনের রিপোর্ট দিয়েছে, তার ভিতরে ওয়ান অফ দ্য রিজন বলেছে that the richest community in the Indian subcontinent became the beggars in 100 years. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের কারণে 1757 থেকে 1857 ভিতরে যারা একসময় অ্যাফ্লুয়েন্ট মিডল ক্লাস ছিল, ধনী ছিল, সেই মানুষগুলো বাড়িতে বাড়িতে আজকে দুর্ভিক্ষ হয়েছে। কি কারণে? ওই যে আপা বলেছেন না, 1793 সালে জমিনদারি সিস্টেম, পার্মানেন্ট সেটেলমেন্ট করে কি করে দেওয়া হলো? মুসলমান আর্টিজান, যারা ক্রাফটসম্যান ছিল, যারা সমৃদ্ধশালী এলাকার ব্যবসায়ী ছিল, তারা সাডেনলি ওভারনাইট দেখলো সে গরিব হয়ে গেছে, তার কিছু নাই, তাকে কর্মচারী বানায় দেওয়া হয়েছে। আর সাডেনলি ব্রিটিশ কোম্পানির যারা এই সাদা কর্মকর্তাদের চাকর বাকর ছিল, রবীন্দ্রনাথের দাদা নানা টানা এগুলা যারা ছিল, এরা হলো ঘোড়সাওয়ার, মানে ঘোড়ারে ক্লিন করতো। তারা সাডেনলি পার্মানেন্ট সেটেলমেন্টের কারণে শত শত হাজার হাজার বিঘা জেলার মালিক হয়ে গেছে জমিদারি সিস্টেমের কারণে। অতএব মুসলমানদের উপর যেটা হলো তখন 2 টিয়ারের কলোনাইজেশন। ব্রিটিশ সাদার বাচ্চারা হলো উপরের বস, নিচের বস হইলো
হিন্দু আপার ক্লাস জমিদার ক্লাস যেটা তারা তৈরি করেছে, যাদেরকে বর্ণবাদী প্রথা সিস্টেমের মধ্য দিয়ে জমিদার এবং আর্থিকভাবে সমৃদ্ধ বানানো হয়েছে। এখন সবগুলো তো কানেক্টেড। আপনি দেখবেন যে অভাবী পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া করে না। কেন করে না? মানে ওর লেখাপড়া করতে ইচ্ছা করে না, কারণ ওখানে একটা টেনশন আছে যে আমার ছেলেটাকে কি আমি সকালে খেতে পাঠাবো না স্কুলে পাঠাবো। বাবা মার একটা ডিলেমা আছে, আমার মেয়েটাকে কি আমি গার্মেন্টসে পাঠাবো না আসলে ওকে স্কুলে পাঠাবো। এবং আজকের অর্থনীতির ফাউন্ডেশন দেখেন এই গরিব মানুষগুলোর লেবারের উপর দিয়ে কিন্তু আমাদের এই অর্থনীতিটা ভেঙে ভেঙে চলছে। কারণ ওই চাষি আব্দুল কুদ্দুসের নিজে চাষবাস করে, তার মেয়েটা হলো সাভার আশুলিয়াতে গার্মেন্টসে চাকরি করে, আর তার ছেলেটা দুবাইতে ঝাড়ু দেয়, রাস্তা ক্লিন করে। একই প্রসেসে হয়েছে যে সাডেনলি 100 বছরের ভিতরে আমার মুসলমান সমাজ একদম ফকির মিসকিনে চলে গেছে। এবং আরেকটা বড় কারণ যেটা হয়েছে, দেখুন আমার একটা ধরেন মুসলিমের ইন্ডাস্ট্রি ছিল, আমার একটা কাপড়ের দোকান ছিল ঢাকাতে। আমার যখন ইন্ডাস্ট্রি কলাপস করলো, আমি যখন গরিব হয়ে গেলাম, তখন এই মানুষগুলো কিন্তু আর শহরে থাকতে পারলো না, তারা গ্রামে চলে গেল। 1947-এ মুসলমানদের সম্পত্তির সংখ্যা আর জনসংখ্যার দেখবেন রেশিও মেলে না। 47-এ যখন পাকিস্তান হইলো, ঢাকা শহরে হিন্দু জনসংখ্যা ছিল 30% মতো, অথচ তারা ঢাকা শহরের 70-80% জমি জমা সম্পত্তি বাড়ি ঘরের মালিক ছিল। কিভাবে হইলো? পুরান ঢাকায় যান, ঢাকা বলতে আজকে যা বোঝায় সেটা তো আজকে যেটাকে আমরা পুরান ঢাকা বলি ওটাই তো ঐতিহাসিক ঢাকা। রাস্তার নামগুলো মনে করেন তো, পুরান ঢাকার রাস্তাগুলোর নাম কি কি খেয়াল করে দেখেন তো। এটা মনে হবে যে এটা বাঙালি মুসলমানের একটা মেজরিটি শহর ছিল। এখানে এক সময় রিচেস্ট ডেল্টা ছিল, এখানে এখানে আর্টিজান ছিল, ক্রাফটসম্যান ছিল, এখানে বড় বড় শিল্পপতি ব্যবসায়ীরা ছিল। মধ্য নাই, 100 বছরের ভিতরে এই পুরো জিনিস কলাপস করেছে। এখন একটা কমিউনিটিকে যখন আপনি অভাবী করে দিলেন, সেই কমিউনিটির লড়াইটা কি লেখাপড়াতে না পেটে ভাতে? একটা গরিব মানুষের লড়াইটা কি প্রতিদিন? তাহলে জমিনদারি সিস্টেমের মধ্য দিয়ে যেটা করা হয়েছে যে আমাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, এবং পঙ্গু করতে করতে এমন হয়েছে যে আমাদের ছেলে মেয়েদের আর লেখাপড়া করবার স্পেস নাই। অথচ এই অঞ্চলের মানুষদের লেখাপড়া, লিটারেচার, গল্প, কবিতা, নাটক, 16th সেঞ্চুরিতে বাংলা ভাষার যত ডেভেলপমেন্ট, এটা তো সুলতানি আমলের শাসকদের, মুসলমান শাসকদের অধীনে হয়েছে। আজকের এই বাংলা ভাষায় রামায়ণ, তারপরে হচ্ছে মহাভারতের সংস্কৃতি থেকে বাংলা অনুবাদ মুসলমানদের টাকায় হয়েছে, মুসলমান শাসকরা করে দিয়েছে। সংস্কৃত কোনো কিছু অ্যাক্সেস তো হিন্দুদের কাছে ছিল না। যে আপা বলছেন না যে বেদ মানে ধরা, গীতা ধরা তো দূরের কথা, ওইটার কোন শ্লোক যদি কোনো নমশূদ্র শোনে, ওর কান জ্বালিয়ে দেওয়া হতো, ওর কান কেটে দেওয়া হতো। ভুলে যদি কোনো বাচ্চা নমশূদ্র জবন পরিবারের সে এই সংস্কৃত শ্লোক বলে, ওর জিহ্বা কেটে দেওয়া হতো। এইটা ছিল ওদের বাঙালি রেনেসা। অতএব সেই জায়গায় হচ্ছে আলোচনাটা কোথায় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে আমার কলোনি আমাকে গরিব করে দিয়েছে, নতুন একটা শ্রেণীকে কর্মচারী থেকে মালিক বানিয়েছে। এরপরে হচ্ছে ফার্সি উর্দু ভাষায় রাষ্ট্র পরিচালিত হতো। যেমন ধরেন আজকে আমরা সবাই বাংলা ইংরেজি জানি টুকটাক, কালকে এসে পর্তুগিজরা আইসা, পর্তুগালের লোকজন আইসা বাংলাদেশটা দখল করে ফেললো। পরশুদিন জারি করলো যে এখন থেকে বাংলাদেশের ভাষা হচ্ছে অফিসিয়ালি, দাপ্তরিক ভাষা হলো পর্তুগিজ। আমরা সবাই বেকার হয়ে যাবো কিনা সাডেনলি? আপনি চিন্তা করে দেখেন তো, বাংলাদেশে যারা ডিসিএসপি আছে, সচিবালয়ে চাকরি করে, এই মানুষগুলি ওভারনাইট কি হয়ে যাবে? বেকার হয়ে যাবে না? এই মাসে তার পে স্কেলে বেতন বাড়ার কথা 50%, কিন্তু দেশ দখল হয়ে যাওয়ার কারণে তার আগামী মাসে কি হয়ে যাবে? সে বেকার হয়ে যাবে। তাহলে এই আমার অঞ্চলের ভাষা ছিল যেটা, যেই ভাষায় আমি চর্চা করতাম, আমার শিল্প সাহিত্য সংস্কৃতি ছিল, আমার উপর একটা ভাষা চাপিয়ে দেওয়া হলো। আমার বাংলাটাকে কুক আপ করে সংস্কৃতাইজ করা হয়েছে, সংস্কৃত শব্দ দিয়ে বাংলা বানানো হয়েছে, যেই বাংলার সাথে আমার সাধারণ জবানি বাংলা, যেটা যে বাংলাতে মানুষ কথা বলতো, সেই জবানের সাথে মিল ছিল না। এরপরে চাপিয়ে দিল ইংলিশ, যেটা হচ্ছে ফার্সির বদলে দাপ্তরিক সকল ভাষাকে রিপ্লেস করে ফেললো। তাহলে আমার যে মধ্যবিত্ত শ্রেণী ছিল, যারা চাকরি বাকরি করতো, তারা ওভারনাইট বেকার হয়ে গেল না সবাই? তাহলে আমার কৃষি জমি চলে গেল, আমি ঢাকায় ছিলাম, আমার ব্যবসা বাণিজ্য ছিল, আমি অভাবের কারণে গ্রামে চলে গেলাম, আমি অভাবের কারণে ছেলে মেয়েকে লেখাপড়াইতে করাইতে পারছি না। আমাদের যারা কর্মচারী ছিল, রাজদরবারে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করতো, তারা সাডেনলি বেকার হয়ে গেল।
তাহলে একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো যে আমার কমিউনিটির অবস্থাটা কি, আসলে হালটা কি। তাহলে সেই কমিউনিটির লড়াইয়ের জায়গা থেকে দেখতে হবে যে একটা বিশ্ববিদ্যালয় করতে হয়েছে কেন। বিষয়টা তো সিলি, একটা বিশ্ববিদ্যালয় কেন লড়াইয়ের অংশ, গল্প হবে কেন? কারণ এই যে ঐতিহাসিক পরম্পরার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় করবার এই ক্ষেত্র তখন তৈরি হয়েছে 1857 আজাদির লড়াইয়ের মধ্য দিয়ে। একের পর এক লড়াই, রেশমি রুমাল লড়াই, দেওবন্দের আলেম ওলামায়ে কেরামদের লড়াই, হাজার হাজার শহীদদের লড়াই, এই লড়াইয়ের মধ্য দিয়ে আসছে যে কলোনিয়াল মুভমেন্টের জায়গাতে এসে ব্রিটিশরা একসময় নেগোশিয়েট করছে যে আমাকে এই লড়াইটা থামাইতে হবে। কেন? কারণ আমি যখন গরিব হয়ে গেছি, আমার চাকরি নাই, আমার জমি নাই, আমার পেশা নাই, আমি বেকার না, তখন আপনার মতো ধনী মানুষের বাড়িটাকে আমি জ্বালাই দিব না? কি করব তখন? সমাজে কি হবে? আপনি খালি চিন্তা করেন যে ঢাকার মধ্যবিত্ত রামপুরা, বাড্ডা এইসব এলাকাতে কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। আপনি গুলশান, বনানী, ধানমন্ডিতে খুব আরামে থাকতে পারবেন? পারবেন না। এটার নাম হচ্ছে আজাদির লড়াই। ওখান থেকে গণ অভ্যুত্থান শুরু হয়, ওখান থেকেই বলা হয় যে কোটা না মেধা। কারণ আমি সংখ্যায় বেশি কিন্তু আমার কোনো সম্পদ নাই, আমি সংখ্যায় বেশি কিন্তু রাষ্ট্রের অর্থনীতিতে আমার কোনো হিস্সা নাই, আমি সংখ্যায় বেশি কিন্তু আমার মূল্যবোধ, আমার ধর্ম, আমার বেঁচে থাকার সবকিছুকে আপনি অস্বীকার করছেন সিস্টেমেটিকলি। সেই লড়াইটাই হচ্ছে স্বাধীনতার আন্দোলন ছিল আর কি। এবং সেখান থেকে এই লড়াইগুলো এডুকেশন আকারে আসছে, যারা স্যার সৈয়দ আহমদ থেকে শুরু করে আলিগড় মুভমেন্ট, তারপরে মুসলিম কলেজ করা ইন্ডিয়া, ভারতের বিভিন্ন জায়গাগুলোতে, এইটার এক্সটেনশন আকারে এক সময় যেটা আসছে, ধারণা করা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় সবাইকে সার্ভ করবে। কিন্তু এই যে 100 বছরে যাদেরকে খাওয়ায়া হৃষ্টপুষ্ট করছে ব্রিটিশরা, সেই জমিদার উচ্চ বর্ণের হিন্দুরা সাডেনলি তাদের চেহারাটা দেখায় দিল যে আসলে কলকাতা বিশ্ববিদ্যালয় এটা মুসলমানদের জন্য ওপেন করা যাবে না, অ্যাভেলেবল করা যাবে না। তাহলে চিন্তা করেন যে আপার বাবার কথা বলছে, এরকম প্রচুর গল্প আছে। বিশ্ববিদ্যালয় আবেদন করেছে, হচ্ছে না, রেজাল্ট পাচ্ছে না, ভর্তি পরীক্ষায় নাম আসতেছে না। পরে একটা সময় নিয়ম করতে বাধ্য করা হয়েছিল যে খাতায় নাম লেখা যাবে না। এই যে এখনো এটা করা হয় না যে খাতায় নাম লেখা যাবে না, এটা ওই বৈষম্যের কারণে। মুসলমান হইলেই ফেল। শেরে বাংলা চ্যালেঞ্জ করে পরীক্ষা দিয়েছিল, প্যারালালি পরীক্ষা দিয়েছিল, নাম না লিখে সে ফার্স্ট হচ্ছে। এইভাবে অফিসিয়ালি, প্রাতিষ্ঠানিক ভাবে ব্রিটিশরা এবং হিন্দু জমিদাররা, এই উচ্চ বর্ণের হিন্দুরা, শুধুমাত্র আমাদেরকে না, বাঙালি নিম্নবর্ণের হিন্দুরাও কিন্তু এই জুলুমের শিকার। শুধু বাঙালি মুসলমান না, বাঙালি নিম্নবর্ণের হিন্দু, নমশূদ্র যারা ছিল সবাই এই রাষ্ট্রীয় এবং কলোনিয়াল জুলুমের শিকার ছিল শত শত বছর ধরে। এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লড়াইটা শুরু হয়েছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এর বাইরের ব্যাকগ্রাউন্ডটা তো আমাদের আলোচকরা আজকে বলেছেন যে কি কি ঘটনা ঘটেছে 1857 পর থেকে, একদম নবাব সলিমুল্লাহর এঙ্গেজমেন্ট। এবং দেখেন এই মানুষটাকে নিয়ে আপনার কোনো সেলিব্রেশন নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে। যেই লোকটা 650 একর জমি দান করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট মেডিকেল, তারপরে হচ্ছে শাহবাগ, টাকাবাগ, পার্ক টার্ক, আশেপাশে যা আছে, এতিমখানা, মাদ্রাসা, সবকিছু মিলায় 650 একর। হিস্টোরিয়ানরা লিখেছেন দ্য রিচেস্ট ম্যান ইন বেঙ্গল ডাইড ইন দ্যাট। তার মৃত্যুর পরে যে বাংলার সবচেয়ে ধনী মানুষটা ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য টাকা তুলতে তুলতে তিনি ঋণগ্রস্ত করতেছেন, কারণ ব্রিটিশরা টাকা ছাড় করতেছে না। হিন্দুদের প্রেশারের কারণে ব্রিটিশরা প্রজেক্ট ডিলে করতেছে, কোনোভাবে পিছায় দেওয়া যায় কিনা। এবং কলকাতায় ভাইসরয়ের টেবিলে উনি লাঠি দিয়ে বাড়ি দিয়েছিলেন যে হাউ লং ইউ শুড কন্টিনিউ। তো সেই জায়গাতে, এবং ওটার পরে কিন্তু ভাইসরয় তাকে বলছে গুলি করার জন্য, গুলিবিদ্ধ হয়ে মারা গেছে নবাব সলিমুল্লাহ। তার লাশ আনা হয়েছে ঢাকাতে, একটা ভালো জানাজা করতে দেওয়া হয়নি। গত আমলে দেখছেন না বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে কিভাবে রাতের আধারে, রাত 2টার সময় 3টার সময় নিয়ে দাফন করছে, একই রকম। এবং ওই যে হিন্দুত্ববাদী আচরণ যেটা গত শতাব্দীগুলোতে আমরা দেখেছি, একই রকম দেখেন এই বিশ্ববিদ্যালয়ে একই রকম মুসলমান নামধারীদের হাতে ওই বিজেপির হিন্দুত্ববাদী আচরণ আমাদের বোরখা পরা মেয়েরা, আমাদের নেকাব পরা বোনরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা মাদ্রাসার ছাত্ররা একইভাবে ফেস করেছে গত দশকের পর দশক ধরে। একইভাবে সেই হিন্দুত্ববাদী ফ্রেমে মুসলমানের লড়াইয়ের ফলে যে বিশ্ববিদ্যালয়, সে বিশ্ববিদ্যালয়কে ট্রিট করা হয়েছে ও এখনো করা হচ্ছে, ট্যাগিং করা। বাংলাদেশের সকল পতিত বাম রাজনীতি যারা করে, যারা কলকাতার আর দিল্লির গোলামি করে, বাংলাদেশে চিন্তার দাসত্ব করে, বিজেপির রাজনীতি করে, ওরা আসলে হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতি করে। বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং যারা বামপন্থীরা আছেন,
তারা কখনো এই মুক্তির লড়াইতে দেশের সাধারণ হিন্দু, সাধারণ নমশূদ্র, সাধারণ সনাতনী পরিবার, সাধারণ বাঙালি মুসলমানের হয়ে লড়াইটা করে নাই। এজন্যই তাদের লড়াইটা কবরস্থ হয়ে গেছে, একদম ব্যাপকভাবে কবরস্থ হয়ে গেছে। তাই আজকে এইটা আমাদের হিস্টোরিক জায়গা থেকে আমাদেরকে কানেক্ট করবার যেমন জায়গা আছে, নতুন করে কিন্তু কিছু প্রশ্ন তোলার জায়গা আছে। আজকে কি কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় রেলেভেন্ট? কালকে চোখ বন্ধ করে চিন্তা করেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়টা শাটডাউন করে দেওয়া হলো, দেশের কি ক্ষতি হবে? চিন্তা করছেন কখনো? আসলে প্রয়োজন আছে কিনা এরকম একটা বিশ্ববিদ্যালয় থাকার? সে আসলে কি পারপাস সার্ভ করে? সে আমাকে রাষ্ট্রকে কি দেয়? সেটা দেয় তা দিয়ে কি আসলে এই রাষ্ট্র ফাংশনাল কিনা? এখানকার গ্রাজুয়েটরা কি গত 50, 60, 70 বছরে যা প্রডিউস করেছে এ দিয়ে রাষ্ট্রের লাভ বেশি হয়েছে না ক্ষতি বেশি হয়েছে? বাংলাদেশ রাষ্ট্রের কালেকটিভ ক্ষতির জায়গা যদি দেখেন, এর সবচেয়ে বড় দায় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট, ক্রিমিনাল, টাউটবাটপাট তৈরি করছে এই বিশ্ববিদ্যালয়। গত 30-40 বছরের এই আওয়ামী ফ্যাসিবাদ, এই বিজেপির হিন্দুত্ববাদ, বাম পতিত যে স্বৈরাচার তৈরি হয়েছে, সবগুলো এখান থেকে তৈরি হয়েছে। এখনো শিক্ষকদের একটা বিশাল অংশ হচ্ছে এই মুসলমান নামধারী হিন্দুত্ববাদী অমিত শাহ। ওর পুরো আপাদমস্তক 3.5 হাত, ওর নাম শুধু মোহাম্মদ, ওর নামে আব্দুল্লাহ আছে, কিন্তু চরিত্রের ভিতরে হেমন্ত, শুভেন্দু অধিকারী, অমিত শাহ চরিত্র দেখতে পাবেন। প্রতি পদে পদে ওর চরিত্র আছে। এটা এখনো সে হিন্দুত্ববাদী ক্যারেক্টার ধারণ করে। আজকে এত বড় একটা ঘটনাটা, মাননীয় প্রধান অতিথি ধান কাটতে কাটতে এত ব্যস্ত, যিনি আজকে আসতে পারেন নাই। ধান কাটা ভিসি না, ওনার সময় নাই বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলো আলাপ তোলা। এবং এই হিন্দুত্ববাদী শিক্ষকরাই বিশ্ববিদ্যালয় রিসার্চের জন্য বাজেট দেয় না, পরিকল্পিতভাবে দেয় না। কারণ তারা এখানকার শিক্ষার্থীদেরকে গোলাম কর্মচারী হিসেবে ভবিষ্যতের জন্য প্রডিউস করতে চায়। ও দুবাই যাবে, ও সৌদি আরব যাবে, ও কাতারে গিয়া কর্মচারীর কাজ করবে। ও যেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট না হইতে পারে, ম্যানুফ্যাকচারার না হইতে পারে, গবেষক হইতে না পারে, ও যেন নোবেল পুরস্কার না আনতে পারে, ও যেন দুনিয়া বদলায় দিতে না পারে। এইরকম গোলাম ছাত্রছাত্রী আমি এখান থেকে প্রডিউস করব। কাগজ দিব, চোতা দিব, কিন্তু ওই চোতার ভিতরে কোনো দক্ষতা থাকবে না, শুধু থাকবে বেকারত্বের অভিশাপ। পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এই হিন্দুত্ববাদী শিক্ষকরা, যারা আপাত মস্তক চরিত্র হচ্ছে এক একটা হেমন্ত এবং শুভেন্দু অধিকারী, যাদের এই ইতিহাসের সাথে কোনো কানেকশন নাই, যারা আসলে ইতিহাসের এই লড়াইটা বোঝে না যে বিশ্ববিদ্যালয়টা আসলে কিসের লড়াই। তাহলে আজকে শিক্ষার্থীদেরকে, তরুণদেরকে এই প্রশ্নটা করতে হবে, যে লড়াইয়ের মধ্য দিয়ে, যেই হারিয়ে যাওয়া গৌরবকে পুনরুদ্ধার করবার জন্য শত শত বছরের সংগ্রাম, ত্যাগ, হাজার হাজার শহীদের রক্তের পর একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়টা আমার আগামী দিনকে রিফ্লেক্ট করবে কিনা, আগামী দিনের লড়াইটাকে বাঁচায় রাখতে পারবে কিনা। এবং জুলাইয়ে কিন্তু প্রমাণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের শ্রেষ্ঠত্ব চলে গেছে। জুলাই কিন্তু ইনক্রিজিংলি প্রমাণ করে দিয়েছে, একের পর এক গবেষণা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো গবেষণায় অনেক ভালো করছে, তারা ডাক পাচ্ছে বিভিন্ন জায়গাতে। বিভিন্ন অলিম্পিয়াড গুলোতে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের টিম ভালো করছে। বিসিএস এর দখল চলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অতএব যারা মিথ্যা গর্বের ফাপড়ে এখনো চোখ বন্ধ করে আছে, তাদেরকে বোঝা দরকার যে তারা আসলে ওই লড়াইকে, বাঙালি মুসলমান, বাঙালি নিম্নবর্ণের হিন্দুর সেই লড়াই, শত শত বছরের নির্যাতন, বৈষম্যকে তারা আসলে আর ধারণ করছেন না, করতে পারছেন না। এবং সেটাই হচ্ছে আজকের প্রশ্ন। ইতিহাস জানা যেমন জরুরি, ইতিহাসে পড়ে থাকাটা আবার তেমনই ভুল। ইতিহাসের ভিতরে বকডাউন হয়ে থাকা যাবে না, তাহলে সেটা চেতনা হয়ে যাবে। তাহলে আজকের লড়াইটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টা কিভাবে প্রাসঙ্গিক করা যায় আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে, জাতি বিনির্মাণে। জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ধারণ করে আগামী বাংলাদেশটা যেন সেরকম বাংলাদেশ হয়, যেই বাংলাদেশ নিয়ে 2071 সালে যখন শতবর্ষ উদযাপন করা হবে, সবাই যখন গর্বের সাথে বলতে পারে, ইয়েস, আমাকে বিদেশ যেতে হবে না, বাংলাদেশই ভালো আছি। সবাইকে ধন্যবাদ।